মুখ্য সচিবের পর এবার স্বরাষ্ট্র সচিব। ভোটের আগেই রাজ্যে ফের শীর্ষস্তরের আমলা বদল। এবার হোম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী দুপুরেই দায়িত্ব গ্রহণ। ছুটির রবিতে মুখ্য সচিবের পদে দায়িত্বে বিপি গোপালিকাও। আমরা গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, তবে আপনাদের আরেকবার জানিয়ে রাখি, মুখ্য সচিবের পর স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন নন্দিনী চক্রবর্তী। শীর্ষস্তরের আমলার বদল, সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং মুখ্য সচিব বিপি গোপালিকাও। রাজ্যের নতুন হোম সেক্রেটারি স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী আর মুখ্য সচিবের পদে বিপি গোপালিকা। দুপুরেই এই দুজন তাদের দায়িত্বভার বুঝে নিয়েছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি, দুপুর 2:30 নাগাদ দুজনেই তাদের দায়িত্বভার গ্রহণ করেন। আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব এই গোটা বিষয়, কারণ হোম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী এই বিষয়ে, এই নামে অনেকেই অবাক হয়েছেন এবং এই নাম একেবারে আচমকা সামনে আসে যখন নন্দিনী চক্রবর্তী তিনি স্বরাষ্ট্র সচিব পদে তিনি দায়িত্বভার নেবেন। যদিও বিপি গোপালিকা মুখ্য সচিবের দায়িত্বে আসছেন সেই খবর আগে থেকেই ছিল, আজকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিবের পদে দায়িত্ব নিলেন এবং বিপি গোপালিকা মুখ্য সচিবের পদে দায়িত্ব নিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা আগেই বিপি গোপালিকার খবর ছিল যে তিনি এই পদে দায়িত্ব নিতে পারেন, নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিব এই নাম সামনে এলো আজকেই, এবং তাই নিয়ে কিন্তু সুতপা নানান রকমের জল্পনা এবং নানান রকম অঙ্কর সমীকরণ অনেকে কষতে শুরু করে দিয়েছেন। সুতপা, একদমই তাই, কারণ খুব অপ্রত্যাশিতভাবে কিন্তু নন্দিনী চক্রবর্তীর নামটা উঠে এসেছে। তুমি জানো যে যখনই গত যে ক্যাবিনেট মিটিং ছিল, যে মিটিংয়ে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে বিপি গোপালিকা তিনি পরবর্তী মুখ্য সচিব হবেন, সেই সময় থেকেই কিন্তু জল্পনা শুরু হয় যে তাহলে স্বরাষ্ট্র সচিব কে হবেন। এবং প্রত্যাশিতভাবে অনেকগুলো নাম উঠে আসছিল, যারা সিনিয়র অফিসার ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব পদে 11 জন রয়েছেন, তাদের মধ্যে থেকে নাম উঠে আসছিল, বিবেক কুমারের নাম উঠে আসছিল, মনোজ পান্তের নাম উঠে আসছিল, এমনকি প্রভাত মিশ্রর নামও কিন্তু উঠে আসছিল। কিন্তু শেষমেশ দেখা গেল নন্দিনী চক্রবর্তী, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি পর্যটন দপ্তরের, তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র সচিব হিসেবে বেছে নিলেন। এবং এর আগে তোমার মনে থাকবে অত্রি ভট্টাচার্য, তিনিও যখন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, অর্থাৎ অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন না, সেই সময় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম স্বরাষ্ট্র সচিব পদে নিয়ে আসেন। এর আগে কিন্তু যা ঐতিহ্য রয়েছে আমাদের রাজ্যে, তাতে দেখা গেছে যে মোটামুটিভাবে যারা অতিরিক্ত মুখ্য সচিব পদে ছিলেন তাদেরকেই স্বরাষ্ট্র সচিব পদে নিয়ে আসা হয়েছে। নন্দিনী চক্রবর্তীকে নিয়ে আসা হলো, এবং তারপরে খুব স্বাভাবিকভাবেই জল্পনা উঠছে এই কারণে যে আমরা জানি যে বেশ কিছুদিন আগেই রাজ্যপালের প্রধান সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী, এবং সেই সময় রাজ্যপাল কিন্তু তাকে অব্যাহতি দেন, কার্যত তাকে সরিয়ে দেন, এবং নন্দিনী চক্রবর্তীকে কোনো অবস্থাতেই তিনি রাখতে রাজি নন, এমনটা পরিষ্কারভাবেই তিনি নবান্নকে জানিয়ে দিয়েছিলেন। এবং সেই সময় ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি চেয়েছিলেন নন্দিনী চক্রবর্তীই থাকুন। কিন্তু শেষমেশ দেখা গেছে যে রাজ্যপালের ইচ্ছা মতো নন্দিনী চক্রবর্তীকে সরে যেতে হয়, এবং তারপরেই মুখ্যমন্ত্রী তাকে পর্যটন দপ্তরের সচিব পদে নিয়ে আসেন, এবং এই পর্যটন দপ্তর থেকেই কিন্তু তাকে রাজ্যপালের প্রধান সচিব পদে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয়, এই যে পর্যটন দপ্তর থেকে যখন তাকে সেখানে পাঠানো হলো, সেইটা নিয়েও কিন্তু অনেক চর্চা হয়েছিল। এবং আমার 2016 সালের কথা মনে পড়ছে, সেখানেও তার বেশ কয়েকবার ট্রান্সফার, এবং নির্বাচন কমিশনের সঙ্গে তার বোঝাপড়া নিয়ে এই তরফেও অনেক আপত্তি ছিল। নন্দিনী চক্রবর্তীর নাম কিন্তু খুব একটা অপরিচিত, অন্তত সাধারণ মানুষের কাছে নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে স্বরাষ্ট্র সচিব স্তরে তার উন্নয়ন, এবং আমি যদি খুব ভুল না করি 19 জনকে টপকে। একদমই তাই, এবং সেই জায়গাটাতেই কিন্তু প্রশ্ন, কারণ নন্দিনী চক্রবর্তীর নামটা কিন্তু বারে বারে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতে। মনে থাকবে যখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, তখন নন্দিনী চক্রবর্তী অনেক জুনিয়র অফিসার, সেই হিসেবেই কিন্তু তাকে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পদে মুখ্যমন্ত্রী নিয়ে আসেন, এবং সেই সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে চটে যান এবং তাকে লাইব্রেরি দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ একটি দপ্তরে
তাকে পাঠানো হয়। এভাবেই কিন্তু বারবারই তার চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তার কেরিয়ার, এবং শেষমেশ কিন্তু যখন রাজ্যপালের সাথে তার সংঘাত বাদে রাজ্যপাল পরিষ্কারই যেটা অভিযোগ আনেন নন্দিনী চক্রবর্তী সম্পর্কে, যে নন্দিনী রাজ্যপালের যে সমস্ত বা রাজভবনের খবরাখবর চালান করে দিচ্ছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে রাজ্যপাল সরাসরি এনেছিলেন, এবং সেই কারণে তিনি বিশ্বাস রাখতে পারছিলেন না বলে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিয়েছিলেন। সেই সময় রাজ্যপালের সাথে কিন্তু সংঘাত বাদে নবান্নর, এবং মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন নন্দিনী থাকুক, কিন্তু তারপরে যখন নন্দিনীকে সরিয়ে দেন রাজ্যপাল, শেষমেশ তাকে নিয়ে এসে তার পছন্দের পর্যটন দপ্তরে নিয়ে আসা হয়। কারণ পর্যটন নন্দিনী চক্রবর্তীর অত্যন্ত পছন্দের দপ্তর, এবং তিনি সেখানে পর্যটন দপ্তরের যে কাজগুলো রয়েছে, পর্যটন সংক্রান্ত যে কাজ, সেগুলো করতে তিনি অত্যন্ত মানে খুব আনন্দের সাথে এই কাজগুলো তিনি করেন। কিন্তু এর আগেও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দপ্তরের দায়িত্ব কিন্তু নন্দিনী চক্রবর্তী পালন করেছেন গত 12 বছরে। শেষমেশ তাকে নিয়ে আসা হলো হোম সেক্রেটারি পদে, এবং যেটা অনেকেই বলছেন যে রাজ্যপালের সাথে তার যে সংঘাত, সেই সংঘাতের কারণেই কিন্তু তার এই উত্তরণ বলে মনে করা হচ্ছে। তবে ঘটনা যাই হোক না কেন, 19 জন অফিসারকে টপকে 1994 সালের এই আধিকারিক তিনি চলে এলেন স্বরাষ্ট্র সচিব পদে, যা অবশ্যই তার কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্টই বলা যেতে পারে ইঙ্গিতপূর্ণ। এবং সবথেকে বড় কথা, এই নিয়ে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, কাজে এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে এই মুহূর্তে, যে লোকসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্র সচিব পদে এমন একজন অফিসারকে নিয়ে আসা হলো, যার সম্পর্কে কিন্তু প্রশাসনিক মহলে যে বক্তব্য অনেকেই রাখেন, সেটা হচ্ছে তিনি অত্যন্ত সিনসিয়ার এবং অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সাথে তিনি কাজ করে থাকেন। যে দপ্তরে যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কিন্তু নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ অত্যন্ত সিনসিয়ার একজন অফিসার হিসেবে নন্দিনী চক্রবর্তীর পরিচিতি রয়েছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে নন্দিনী চক্রবর্তীর এই উত্তরণ আজকে কিন্তু আলোচনা, বলা যেতে পারে টক অফ দ্য সিটি এটাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।